বাড়িতে আসতেই অরু সোজা চলে গেল নিজের রুমে ঢুকতেই দেখতে পেল অনু বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর মুঠোফোনে কারোর সাথে কথা বলছে। অরু সেদিকে খুব একটা নজর দিল না, কারণ অরু জানে ফোনের ওপাশের লোকটা কে। তাই সোজা চলে গেল ওয়াশরুমে। একটা আরামদায়ক হট বাথ শেষে চুল মুছতে মুছতে বের হয়ে দেখলো মাত্রই কথা শেষ করে রুমে এসেছে অনু। আজ রবিবার, তাই ওর পার্ট টাইম নেই। তারপর আবহাওয়ার জন্য হসপিটালেও যেতে পারেনি সকালে, তাই তো আজ অসময়ে বাসায় আছে অনু। ওরও বেরোতেই অনু শোধায়, এভাবে ভিজেছিস কী করে? ওরও খাটে বসতে বসতে বলল, সে অনেক কথা, পরে বলবো। তার আগে তুই বলতো আবার কৃত্তিক ভাইয়ের মা কোথায়? ওর অযাচিত প্রশ্নে ওর চোখ বড় বড় হয়ে গেল। ও সচকিত হয়ে ওরকে বলল, তুই হঠাৎ এসব কথা নিয়ে কেন পড়লি? তারপর কৃত্তিক ভাই এখন বাড়িতেই আছেন, উনি ওনার মায়ের নামটাও শুনতে পারেন না। ওরও মনে মনে বলল, সত্যিই কি শুনতে পারেন না? তাহলে মাকে নিয়ে কথা বলার আজ লোকটাকে মারলো কেন? কিরে, কি ভাবছিস? আপা বল না, ওনার মা কোথায়? অন্য একটু ভাবুক হয়ে বলল, আমি খুব বেশি কিছু জানি না রে অরু। মায়ের কাছ থেকে যতটুকু শুনেছি, ওনার মা বাঙালি নন, আমেরিকান বংশোদ্ভূত কোনো বিদেশিনী। শুধু বিদেশিনীই নন, শোবিজ জগতের কোনো নামকরা তারকা। যৌবনকালে কৃত্তিক ভাইয়ের বাবা যখন বিদেশে পড়াশোনা করতে আসেন, তখনই নাকি ভালোবেসে বিয়ে করেন তারা। ওর কৌতূহল নিয়ে শুধালো, তাহলে উনি চলে গেলেন কেন? অনু দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, উনি ভালোবেসে বিয়ের সংসার করেছিলেন ঠিকই, কিন্তু নিজের ক্যারিয়ার কিংবা ফ্যান্সি লাইফস্টাইল কোনোটারই মায়া ছাড়তে পারেনি পরবর্তীতে। তাই খুব ছোটোবেলাতেই কৃত্তিক ভাইকে রেখে আবারও নিজ গন্তব্যে বাড়ি যেমন কৃণী। অরু জ্ঞানীদের মতো মাথা দুলিয়ে বলল, ওই জন্যে কৃত্তিক ভাই দেখতে পুরোপুরি বাঙালিদের মতো না, মনে হয় নানা বাড়ির চেহারা পেয়েছে। অনু ঠুটুটা বলল, হবে হয়তো, কিন্তু তুই হঠাৎ এসব নিয়ে পড়লি কেন? ততক্ষণে বিড়াল ছানা ডোরা এসে ওর পায়ের কাছে লেস নাছে। ওর ডোরাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তুই থাক, আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস? চুল থেকে পানি ঝরছে তো, আমি মুছিয়ে দিই, ঠান্ডা লেগে যাবে তো। পেছন থেকে হাঁক বেড়ে যাচ্ছে অনু, তবে অরু তার তাতে কান দিল না। দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের দিকে। ডোরাকে কোলে নিয়ে হলরুমে এলো অরু, কিন্তু যখন দেখলো হলরুমে কাগজের ওপর কৃত্তিক বসে আছে, তৎক্ষণাৎ ডোরাকে কোল থেকে নামিয়ে অন্যদিকে ভাগিয়ে দিল। ডোরাকে বিদায় করতে করতে ওরু খেয়াল করলো ফার্স্ট এড বক্স নিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে কৃত্তিক। দেখে মনে হচ্ছে একটু আগে শাওয়ার নিয়েছে। পরনে ব্লু হোয়াইট কম্বিনেশনে টি শার্ট আর 3/4। মাথার স্টাইলিস্ট চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। একটু আগে আপার বলা কাহিনী আর কৃত্তিকের ক্ষতযুক্ত হাত থেকে কোথায় যেন বড্ড মায়া হলো অরুর। কেন যেন হুট করে মনে হলো কৃত্তিকের এমন বেপরোয়া রকচটা আর খামখেয়ালি স্বভাবগুলো নিতান্তই স্বাভাবিক। অনেকক্ষণ ধরে অরুকে তাকিয়ে থাকতে দেখে নিজের গলায় ঝোলানো তোয়ালেটা ওর মুখের ওপর ছুঁড়ে মারল কৃত্তিক। ভ্রুকুঞ্চিত করে প্রশ্ন করলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি রূপ বেরিয়েছে? অরু মুখের ওপর থেকে তোয়ালাটা সরিয়ে কয়েক কদম এগিয়ে গিয়ে কৃত্তিকের পাশে বসে হাত বাড়িয়ে বলল, দিন, আমি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। তোর অনেক সাহস বেড়ে গিয়েছে অরু, আজকাল আমাকে ভয় পাস না দেখছি। তা বলতে পারেন। কৃত্তিকের যা বলার ইচ্ছা হয় তাই বলতে দিয়ে নিজের ছোট ছোট হাত দিয়ে ওর পুরুষালী হাতটাকে ধীরে ধীরে সফেদ রঙের ব্যান্ডেজে মুড়িয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল অরু। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। গোধূলির আকাশ সিঁদুর রাঙা হয়ে আছে। গর্জে ওঠে সাগরের উত্তাল ঢেউ আর শঙ্খ চিলের চিউচু গলা ফাটানো আওয়াজ ভেসে আসছে ক্ষণে ক্ষণে। খানিক বাদে বাদে এলোমেলো বাতাসে বালু আস্তরীণ সাগরকোল ভিজে যাচ্ছে ছলা ছলা ঢেউর পানিতে। মাঝে মধ্যে সেই পানি পাড় ছাপিয়ে এসে আশ্রয় পড়ছে মোমের মতো ফর্সা দুপায়ে। পায়ের সাথে সাথে চিকচিকে বালুতে ভরে যাচ্ছে সুন্দর কারুকাজ করা রূপলি নূপুরচড়া। অনু সাগরের কোল ঘেঁষে নরম বালুতে দোয়া আকারে বসে খুঁটিয়ে খুঁটিয়ে হাত দিয়ে ভেজা নূপুরটা নড়াচড়া করছে। সে কখন থেকে এতক্ষণ একাই বসেছিল, তবে একটু আগেই ওর পাশ ঘেঁষে বসে পড়ে প্রত্যয়। হাতে দুটো বাবল টিয়ের জার। একটা বাবল টিতে স্ট্রক ঢুকিয়ে অন্যদিকে এগিয়ে দিতে দিতে প্রত্যয় বলে, এখানকার বাবল টি অনেক ফেমাস, টেস্ট ইট। অনু হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে নিঃশব্দে একটা সিপ নেয়। আসলেই মজার চাটা, কিন্তু এত বড় জারে চা কে খায় ভাবছে অরু। নিস্তব্ধতা কাটিয়ে প্রত্যয় বলল, এবার বলুন, হঠাৎ করে এই অধমের তলব কেন করলেন? তার আগে আপনি বলুন, এত দূরে কেন নিয়ে এলেন? আপনি তো স্রেফ হসপিটালের সামনে ওয়েট করতে বলেছিলেন। অনুর জবাবে প্রত্যয় হেসে বলে, আপনি কি করে ভাবলেন যে শুধুমাত্র দেখা করেই আমি ক্ষান্ত হব? প্রত্যয়ের কথার জবাবে অনু একটু ব্যথাতুর হেসে বলল, আমার জীবনটা
সামনে থেকে দেখতে যতটা সহজ আর সাবলীল মনে হয়, ততটাও সহজ নয় প্রত্যে সাহেব। হুটার ডেটে যাওয়া, ঘুরে বেড়ানো, দুশ্চিন্তা মুক্ত হয়ে একাকী সময় কাটানো, কোনোটাই আমার দ্বারা সম্ভব নয়। আপনি হয়তো আরও একটা জিনিস জানেন না, আমি আন্ডার গ্র্যাজুয়েট। ইন্টারমিডিয়েটের পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি আমার। এগুলো আমাকে কেন বলছেন? অন্য রোবটের মতো জবাব দেয়। আমি নিজেও জানি না আপনাকে কেন এসব বললাম, শুধু মনে হলো বলা উচিত। প্রত্যেক সাগরের দিকে দৃষ্টিপাত করে বলল, তার মানে আপনি বুঝতে পারেন আমি আপনার জন্য কী ফিল করি, তাই তো? অন্য জবাব দিল না, বরং আগের নেই মাথাটা এলিয়ে দিল দু হাঁটুর ওপর, অহেতুক তাকিয়ে রইল অন্যদিকে। তখনই কানে এসে পৌঁছালো প্রত্যয়ের ডিপ ভয়েস। আমাকে সময় দিতে হবে না, আমার সাথে সারাদিন কথা বলতে হবে না, আমাকে প্রেমিক ভাবতে হবে না, প্রেমিকার মতো আবদারও মেটাতে হবে না, আমার খোঁজও নিতে হবে না। শুধু একটা শর্ত। প্রত্যয়ের কথায় বেশ কৌতূহল বোধ করলো অনু। তাই এবার ঘাড় ঘুরিয়ে চাইলো প্রত্যয়ের পানে। প্রত্যয় আগের মতোই সাগরের পানে চেয়ে বলল, এক জীবনে আমি ছাড়া দ্বিতীয় পুরুষের কথা কল্পনা তো ভাবা যাবে না। ব্যাস এইটুকুই। প্রত্যয় অনুর হাঁটুতে এলিয়ে দেওয়া মুখের পানে চাইল। সূর্যের নিংড়ানো শেষ আলোটুকু ধনুকের নেই তীর্যক হয়ে আছড়ে পড়ছে অনুর চোখে মুখে। ঘনপল্লব বিশিষ্ট আখি দুটো টলটল করছে অস্ত্র জলে। সোনালি আলো ছটা আছড়ে পড়ে ছলছলে চোখ দুটো ঝিলিক দিচ্ছে বারবার। কয়েক সেকেন্ডের জন্য প্রত্যয়ের মনে হলো এগুলো কোনো চোখ নয়, বরং গহীন আভ্যন্তরের মাঝে দুটো জংলা দিঘি। কাচের মতোই স্বচ্ছ সেই দিঘির মায়াবী জল। এই দিঘির মায়াতে হারিয়ে যাওয়া যায় অনায়াসে অকপটে। প্রত্যয় নিজেকে হারিয়ে ফেললো অনুর দিঘির মতো টলটলে চোখে। অতঃপর অনুর প্রশ্ন আস্তে করে জবাব দিলাম, ব্যাস এতটুকুই। অনু এবার স্বার্থপরের মতো বলল, বিপরীতে আমি কি পাবো? যা চাইবেন তাই। অনু আড়লে চাপা নিঃশ্বাসের বুক ভরে সাগর পাড়ে স্নিগ্ধ বাতাস ভেতরে টেনে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জিভ দিয়ে নিজের শুকনো আদর ভিজিয়ে বলল, আমি আপনার শর্তে রাজি আছি প্রত্যয় সাহেব। বিনিময়ে আমারও যে কিছু চাই। কী চাই? আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন এখন এই মুহূর্তে? অনুর মুখশ্রী জুড়ে অসহায়ত্বের ছাপ সুস্পষ্ট। খুব অল্প বয়সে অনেক বেশি ভারী দায়িত্ব বহন করতে করতে ক্লান্ত মেয়েটা, অথচ এত কিছুর পরেও দিন শেষে নিজের ছেলে মানুষই নিজের আবজার কোনোটাই তুলে ধরার জায়গাও নেই। মা বোন থেকেও পৃথিবীর বুকে বড্ড একাই অনু। ওর স্নেহের প্রয়োজন। দিন শেষে ক্লান্ত শরীরটাকে আগলে রাখার জন্য দুটো বাহুর প্রয়োজন, আর এই মুহূর্তেও সেটাই চাই। অন্য কিছুই নয়। না কোনো শারীরিক চাহিদা, না কোনো কমিটমেন্ট, না সারপ্রাইজ, না কোনো আয়োজন, কিচ্ছু না। ওর শুধু একটা বাহুডোর আর একটুখানি স্নেহের পরশ প্রয়োজন। আশ্চর্যজনক হলেও প্রত্যয় আকপটে তার দিদি সায় জানালো। তৎক্ষণাৎ উপর নিজ মাথা দুলিয়ে অনুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল সে। পরম আবেশে এক হাত বুলিয়ে দিল অনুর মাথায়, আর তারপর আরও খানিকটা গভীরভাবে ছুঁয়ে দিল ওর ছোট্ট কপালটাকে। কপালের মাঝ বরাবর একটা উষ্ণ আর গভীর চুমু এঁকে দিয়ে তবেই ক্ষান্ত হলো প্রত্যয়। তখনও সাগরের ঢেউয়ের তালে তালে মিলিয়ে বাড়ছিল অনুর কান্নার গতিবেগ। ড্রেসিং টেবিলের সামনে মুখ কালো করে অসহায়ের মতো বসে আছে অরু। ও ঠিক সামনে বসে খুব মনোযোগ দিয়ে দক্ষ হাতে সুন্দর ফর্সা গালে একে একে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ আর হাইলাইটারের আস্তরণ লাগিয়ে যাচ্ছে এলিসা। অরু মেকআপ বলতে ওই সানস্ক্রিন আর লিপস্টিক ছাড়া তেমন কিছু ব্যবহার করেনি কখনো। করতে যে খুব ভালো লাগে তেমনটাও নয়। ওর কাছে সাজুগুজুর চেয়ে স্কিন কেয়ার বেশি গুরুত্বপূর্ণ। তাই তো এত কেমিক্যাল মিশ্রিত মেকআপ লাগানো হয় না কোনো কালে। তবে আজ যখন এলিসা নিজে থেকে এসে বলল সাজিয়ে দিবে, তখন আর না করতে পারেনি ওর। চুপচাপ ভদ্রমেয়ের মতো গিয়ে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। মনে মনে ভাবছে কৃতিক আদৌ জানে তো যে ও এলিসার বার্থডে পার্টিতে যাচ্ছে? এই খানিকক্ষণ আগের কথা। ভার্সিটি থেকে ফিরে মাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছিল ওরু। বাড়িতে আপাতত কৃতিক কোনো কেউই নেই। অনু আজকাল দেরি করে ফিরল অরু তেমন একটা ভাবে না, কারণ ওর দৃঢ় বিশ্বাস প্রত্যয় ভাইয়া অনুকে ঠিক দেখে রাখবে, কোনো অযাচিত বিপদে পড়তেই দেবে না। আর কৃতিকের চিন্তা করে লাভ নেই, সে তো কখন ফেরে আবার কখন বেরিয়ে যায় তার কোনো হদিসই জানে না অরু। কেউ নেই দেখে ওরা একাই কিছু একটা সহজে বানিয়ে খাবে বলে কিচেনে পা বাড়িয়েছিল কেবল। ঠিক তখনই আগমন ঘটে এলিসার। ভেতরে এসে এলিসা জানায় আজ তার জন্মদিন। ওরু সম্মোহনী হাসি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালে এলিসা বলে ও ওরুকেই নিতে এসেছে। অর্ণব নাকি এলিসার জন্য ছোটোখাটো একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। অর্ণব পার্টি অ্যারেঞ্জ করেছে কথাটা মাথায় আসতেই খানিকক্ষণ আগের ভাবনা থেকে বেরিয়ে এসে চট করে এলিসাকে প্রশ্ন করে বসে ওরু, অর্ণব ভাইয়া তোমাকে পছন্দ করে তাই না আপু? ওরকে খুব যত্ন করে আইশ্যাডো লাগিয়ে দিতে দিতে লিসা বলে,
পছন্দ টছন্দ কিছুই না, পাগলটা হুদাই আমার পেছনে পড়ে আছে, পছন্দ করে দেখেই পেছনে পড়ে আছে আপু। আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েকে কে না পছন্দ করে। তুমি আমার থেকে কোনো অংশে কম না অরু, বরং অনেকটা বেশি। তুমি ন্যাচারাল বিউটি, আর আমি তো সবসময় মেকআপে ঢেকে থাকি। তাছাড়া আমার চুল দেখেই তোমার স্বামী তোমার প্রেমে পড়ে যাবে। তো আই এম ড্যাম শিওর। ওরু লাজুক হেসে বলে, আফসোস কেউ পড়লো না। পড়বে পড়বে, আর একটু বড় হও ঠিক পড়বে। তখন কৃতিকের নিজের বোনকে পাহারা দেওয়ার জন্য পেছনে 1000টা বডিগার্ড লাগিয়ে রাখতে হবে। উনি আমাকে বোন হিসেবে পরিচয় দিতে চায় না আপু, তাই আমিও চাই না যেচে পড়ে কারো বোন হতে। নির্লিপ্ত কণ্ঠে জবাব আসে ওর দিক থেকে। ওর কথা বাদ দাও, জেকে সবসময় এমন করে, বেশিরভাগ দেখায়। আসো তোমার চুলগুলো ঠিক করে দিই। ওরও বুঝলো কৃতিকের কোনো খারাপ অভ্যাসই এদের কাছে দোষের নয়, তাই আড়ালে ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে আয়নায় দেখতে লাগলো। নিজের পরিপাটি চেহারাটা আয়নায় দেখে ওরও বলে, অর্ণব ভাইয়া তো ভালো মানুষ, তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছ আপু? ওর চুলে হেয়ার ব্রাশ চালাতে চালাতে এলিসা বলে, আমারও একটাই আফসোস জানো তো, অর্ণবের মতো ছেলে আমার মতো একটা মেয়েকেই কেন পাগলের মতো ভালোবাসে দুনিয়াতে। কি ভালো মেয়ের অভাব ছিল। ওরও চৌকিতে পেছনে ঘুরে শুধালো, মানে তুমি পকার প্লেয়ার মাঝে বোঝো? ওরও অজ্ঞাতের মতো এদিক ওদিক মাথা নাড়ালো। জুয়া যেন নিশ্চয়, কাঠ দিয়ে যে খেলে। একটা শুষ্ক ঢোক গিলে ওরও এবার হ্যাসচোখ মাথা নেড়ে বলে, হ্যাঁ টিভিতে দেখেছি। আমি ওটাই খেলতাম ওরও। ইভেন যেমন তেমন নয়, আজ পর্যন্ত পকার খেলে আমাকে কেউ বিট করতে পারেনি। পকার প্লেয়ারদের কাছে আমি সেলিব্রিটিদের মতোই, ওরা আমার একটা অটোগ্রাফের জন্য তৃষ্ণার্ত চাতকের মতো অপেক্ষা করে থাকে, আর যে সেটা একবার পেয়ে যায় তার ডিমান্ডও বেড়ে যায়। ওর পেছনে ঘুরে এলিসার হাত ধরে বলল, আপু এটা তো খারাপ কাজ, তাহলে বেরিয়ে কেন আসছো না? এলিসা জোরপূর্বক হেসে জবাব দেয়, আমি ছাড়তে চাইলেও এই বিভাষিকাময় খেলার জগৎ আমার পিছু ছাড়ছে না ওরু। স্ফটিকের লাল নীল সবুজ আলোয় ঝিকমিক করছে পুরো হল রুমটা। কিছু কিছু নজর কাড়া লাইট সফট মিউজিকের তালে তালে জ্বলছে আবার নিভছে। আর্টিফিশিয়াল বেবি পিঙ্ক কালারের থিমটা ভালোই মানিয়েছে লাইটিংয়ের সাথে। এক কথায় চোখ ধাঁধানো ব্যাপার স্যাপার। হল রুমটা মানুষ দ্বারা পরিপূর্ণ, বেশিরভাগই জোড়ায় জোড়ায়। তবে এত এত চিকচিক আলোয় কারোরই মুখ দেখে চেনার জো নেই। না এই মুহূর্তে ওরু কারোর মুখ দেখার মতো অবস্থায় আছে। এর কারণ ওর দৃষ্টি আড়াল করে শক্ত চোয়াল আর অগ্নিদৃষ্টি নিক্ষেপণ করে তাকিয়ে আছে কৃতিক। দেখে মনে হচ্ছে পাবলিক প্লেস না হলে এই মুহূর্তে খুব বড়সড় সিন ক্রিয়েট করতো সে। ওর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এলিসা ওকে রেখে কই যে উধাও হয়ে গেল সেটাই ভাবছে আপাতত। চুপ করে থাকিস না ওর, কথা বল। আমাকে না জেনে ওখানে কোন সাহসে এলি তুই? কৃতিকের আকাঙ্ক্ষিত ধমকে ওরু মাথা তুলল। একটা ব্ল্যাক ভেলভেট পার্টি জ্যাকেট পরে আছে কৃতিক, ঘাড় অবধি চুলগুলো জ্যাকেটের সাথে ম্যাচিং করেই সেট করা। মনে হচ্ছে কোনো হেয়ার স্টাইলিস্টের সূক্ষ্ম হাতের কাজ এটা। তবে কৃতিককে দেখতে যতটা ড্যাশিং লাগছে, ওর সুন্দর হ্যান্ডসাম রাগী চেহারাটা দেখতে ততটাই ভয়ানক লাগছে। সুন্দর বড় বড় ছোট দুটি যেন জ্বলন্ত অঙ্গার। ওরও ভেবে পায় না ও করছেটা কি। এলিসা নিতে গিয়েছে দেখেই তো এলো, তাহলে এত রাগের গিয়েছে আর সব ব্যাপারে কেন কৃতিককে জানাতে হবে? কি হয় কৃতিকর এইরকম শাসন করার মতো? এতটাও তো ক্লোজ ওরা নয়। তাহলে মনে মনে কৃতিকের ওপর খুব বিরক্ত হলো ওর। অজানা কারণে জিভটা নিম পাতার মতোই দিয়ে তো ঠেকলো ওর। তাই ইচ্ছে করে মৌনতা পালন করলো কৃতিকের 1000টা প্রশ্নের জবাবে। ওরও আমাকে রাগাস না, তুই এখানে কি করছিস? এভাবে আমাকে না জানিয়ে আমার কথায় কোথায় কোথায় যাস তুই? কি হলো জবাব দে। ওরও চুপ রইল এবারও। কিন্তু কৃতিক আর নিজের রাগ সম্বরণ করে রাখতে পারল না। পকেট থেকে হাত বের করে চেপে ধরলো অরুণ নরম চিকন হাতটা। তৎক্ষণাৎ পেছন থেকে কথা চলল এলিসা, কি করছিস জেকে? কৃতিক অরু সমেত এলিসার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওকে এখানে নিয়ে এসে কাজটা তুই একদম ঠিক করিস নি এলিসা। তুই ভালো করেই জানিস আজকে পার্টির পেছনে আমাদের অন্য উদ্দেশ্য আছে, আর সেখানে তুই আমার দুর্বলতা টেনে নিয়ে এসেছিস। হোয়াই? এলিসা লম্বা একটা শ্বাস টেনে অরুকে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, যদি কিছু হয় সেটা আমার সাথে হবে, অরুর সাথে নয়। তাছাড়া কিছু যে হবে তাও তো শিওর না। তাহলে আমার বার্থডেটাকে নর্মাল বার্থডে পার্টি কেন ভাবতে পারিস না তোরা? আর সবচেয়ে বড় কথা, ওরও ছোট নয়, ছোট বাচ্চা নয়। তুই সবসময় ওকে এভাবে ডমিনেট করিস কেন বলতো? কৃতিক তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল, কারণ ও আমার। বলা হয়েছে, এবার আমরা আসছি। এলিসা কিংবা ওরও কেউই কৃতিকের কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে ওখান থেকে চলে গেল। দুহাত মুঠিবদ্ধ করে রেখে পেছন থেকে বিড়বিড়ে কৃতিক বলল, সাবধানে এলিসা, শি ইজ মাই হার্টবিট।
পার্টিতে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি, বরং সবাই জমিয়ে আনন্দ করেছে। কেক কেটেছে, খাওয়া দাওয়া হই হুল্লোড় করে অনেকটা সময় অতিবাহিত করেছে। পুরোটা সময় ওরকে সাথে সাথে রেখেছে এলিশা, সেই সাথে চোখে চোখে রেখেছে অন্য আরেকজন। আজ প্রথমবার কৃতিক বোধ করলো ও খুব দুর্বল হৃদয়ের, অন্তত ওর ক্ষেত্রে তো তাই। পুরো পার্টিতে ঘুরে ফিরে ওর দু চোখ ওরতেই নিবদ্ধ ছিল। কয়েক সেকেন্ডের জন্য যদি ওর চোখের আড়াল হয়েছে তো কৃতিকের মনে হচ্ছিল এই বুঝি দুশ্চিন্তায় ব্যাকুল হৃদয়টা এক্ষুনি ব্লাস্ট করবে। কিন্তু এখন এই মুহূর্তে কৃতিক নিশ্চিন্তে ডিভানে গায়ে দিয়ে ড্রিঙ্ক করছে, কারণ ওরও ওর চোখের সামনেই বসে আছে। যদিও ওদের মাঝে দূরত্ব বেশ অনেকটা, তবুও চোখের সামনে তো আছে। কৃতিক যখন নির্বিঘ্ন বসে বসে এসব ভাবছিল তখনই বল ড্যান্সের ঘোষণা করা হয়। পশ্চিমা সংস্কৃতিতে বল নাচ খুবই জনপ্রিয়। আজকাল বাংলাদেশেও বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে কপোতিদের বল নাচের আয়োজন করা হয়, কিন্তু ওরও কীভাবে নাচবে? একে তো পার্টনার নেই, তার উপর বোকার মতো জর্জের শাড়ি পরে এসেছে, তাই বসে বসেই সবার পারফরমেন্স দেখতে লাগলো। ঠিক তখনই কৃতিকের দৃষ্টি আড়াল করে ওর সামনে এসে দাঁড়ালো সায়র। রাজকুমারদের মতো করে মাথাটা হালকা নুয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে ওরকে শুধালো, লেটস হ্যাভ এ ডান্স। ওরও না করতে চাইলো, কিন্তু না করাটা মূর্খতার লক্ষণ। সবার সামনে না করে দিলে সবাই ওকে আনস্মার্ট ভাববে, তাছাড়া সায়রও অনেকটা লজ্জিত হবে। সেই ভেবে ও নিজেও হাত বাড়ালো বল নাচের উদ্দেশ্যে। তবে সায়রের হাতের মাঝে আর হাত রাখা হলো না ওর। তার আগে মসৃণ হাতটা ইগলের মতো ছো মেরে নিজের হাতে নিয়ে এলো প্রীতি। সায়রকে ইচ্ছা করে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়লো ওর সামনে। একদম হুট করে চোখের পলকে ঘটনাটি ঘটাই কিছুই ঠাহর করতে পারলো না ওর। শুধু দেখতে পেল ওর হাতটা সায়নের কৃতিক ধরে আছে। ওর সচকিত হয়ে কিছু বলতে চাইল, তবে তার ফুরসত দিল না কৃতিক। টেনে নিয়ে গেল বল নাচের স্টেজে। ওর এক হাত নিজের কাঁধে রেখে নিজের শক্ত হাতটা ছোঁয়ালো ওর লতানো কোমরে, অন্য হাত ঢুকিয়ে দিল ওর 5 আঙুলের ভাঁজে। বল নাচের মঞ্চটা ছিল পুরোপুরি অন্ধকার, ফেরি লাইটের ম্যাজিক্যাল আলো ছায়ায় কোনো কিছুই খুব ভালো করে দেখা যাচ্ছে না। ওরও দেখতে পেল না কৃতিকের আগুন ঝরা চোখ জোড়া ওর শৈলের স্পর্শ পেয়ে মুহূর্তে কতটা কামুকতায় ডুবে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে তখন সবার প্রিয় বাংলা গানের দুটো লাইন ভাসছিল, হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করেছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। ওরা দুজনে তখন সফট মিউজিকের তালে তালে পা মেলাচ্ছে নির্বিধায়। কি জানি হুট করে কোথায় হারিয়ে গেল দুজন। এত জড়তা, এত দূরত্ব, এত প্রতিকূলতা, সব কেমন হাওয়ায় মিয়ে গেল। পাছে শুধু পড়ে রইল দুটো অশান্ত মন। কৃতিক নাচের তালে তালে ওরুকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই সত্যি অসাধ্য সাধন করতে পারিস সরু, আমাকে দিয়ে কেমন ডান্স করিয়ে ছাড়লি। ওর নাচের মুদ্রা অনুসরণ করতে করতে কৃতিকের পেশিবহুল ঢেউ খেলানো বুকে দুহাত রেখে বলল, কেন এলেন? আপনার সাথে নাচতে আমার ভয় করছে বড্ড। কৃতিক এবার ওরকে নিজ বাহুতে ছেড়ে দিয়ে আবারও কাছে টেনে নিয়ে এলো খুব কাছে। হুট করে টান দেওয়াতে ওর রেশমের মতো লম্বা খোলা চুলগুলো আছড়ে পড়লো কৃতিকের চোখে মুখে। ওর মাতাল করা চুলের সুবাস ছড়িয়ে পড়লো কৃতিকের শরীরে রন্ধ্রে রন্ধ্রে। ক্ষণিকের নীরবতা ভেঙে কৃতিক ওরুকে আঙুলের মাথায় ঘোরাতে ঘোরাতে বলে, আজকের পার্টিতে না এলে হতো না? তুই কি ঠিক করেই নিয়েছিস আমাকে এ জীবনের টেনশন ফ্রি থাকতে দিবি না? ওর দু হাতে কৃতিকের গলা জড়িয়ে নাচের তালে তালে বলল, আমি আপনাকে একদম বুঝতে পারি না, আপনি কি আসলেই যান কৃতিক? কৃতিক এবার ওরকে টেনে একটুখানি আলোতে নিয়ে এসে ওর চোখে চোখ রেখে বলল, কি করে পারবি? বুঝতে চেয়েছিস কখনো আমায়? কি করে বুঝবো আপনি যে রহস্যময় মানব? ওর কথার বিপরীতে কোনো জবাব দিল না কৃতিক। তার বদলে নিজ হাতে ওর গাঢ় নীল জর্জেট শাড়িতে লাগানো ব্রোঞ্জটা খুলে দিল এক টানে। সঙ্গে সঙ্গে পাতলা আঁচলটা কোমর ছড়িয়ে নিচে পড়ে গেল। কৃতিক ওর আঁচল গলিয়ে উন্মুক্ত কোমরে আলতো হাত ছুঁয়ে বলল, আমার জিনিস অন্য কাউকে দেখানোর কোনো অধিকার তোর নেই। ওরও সে কখন থেকে কৃতিকের নেশালো চোখে তাকিয়েছে। হয়তো ওর চোখের ভাষা পড়তে চাইছে, কিন্তু কৃতিক চৌধুরীর চোখের ভাষা পড়া কি এতটাই সহজ? ওরও পড়তে পারল না। ওটা হুট করে মনে পড়ে গেল সেদিন বৃষ্টি ভেজা দুপুরবেলার কথা। সে একই চোখ, একই হাসকি কণ্ঠস্বর, একই ভেজা অনুভূতি। ওর হৃদমাঝারে আবারও তোলপাড় শুরু হয়েছে খুব। পেটের ইতিউতি উড়ছে অবাধ্য প্রজাপতির দল। কৃতিক ওর সাথে কী করছে,
কি বলেছে কিছুই মস্তিষ্ক অবধি পৌঁছায়নি ওর। ও তো কৃত্তিকের চোখেই ডুবেছিল। ডুবে থাকতে থাকতে উপলব্ধি করলো কৃত্তিকের চোখ দুটো বড্ড নেশা ধরানো আর কাতরতা জড়ানো। কোনো এক অজানা চৌম্বকীয় শক্তির দ্বারা কৃত্তিকের চোখ দুটো ওকে খুব করে টানে, হৃদয়টা বেসামাল করে তোলে বারবার। কিন্তু কি এমন আছে ওই ভাসমান গোল গোল চোখে, ভেবে পায় না ওর। অরূপ, কৃতিকার হঠাৎ ডাকে কম্পিত হয়ে উঠল ওরও শরীর। নিজের হুঁশ খেয়াল ফিরে পেয়ে কথায় যাবে কি করবে কিছু বুঝে উঠতে পারল না খানিকক্ষণ। এখনও কৃতিকের বাহুতেই চিঠি আছে আজ অচল শরীরটা। চোখ মুখ লজ্জায় রক্তবর্ণ ধারণ করেছে। কপালে বসানো স্টোনের বিন্দি আশেপাশে বিন্দু বিন্দু ঘামে ছড়াছড়ি। কার চোখের দিকে এতক্ষণ তাকিয়েছিল কৃত্তিকের, যে কিনা সম্পর্কের মায়ের সৎ ছেলে? ছি ছি। কৃত্তিকের নিজেও এই মুহূর্তে কৌতূহলী আর প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে ওর পানে। ওরও এক ঝলক কৃত্তিকের ফর্সা ড্যাশিং চেহারার দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলে বিড়বিড়িয়ে বলল, দয়া করে এভাবে তাকাবেন না, আমার কেমন যেন লাগে। আপনি যতই সুদর্শন হন না কেন এটা কখনোই সম্ভব নয়। নিজের মনে কিছু একটা বলে কৃত্তিকের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ওই স্থান ত্যাগ করে চলে গেল ওরও। পেছনে কৃত্তিকের জন্য শুধু খুলে পড়ে রইল ওরও এক পায়ের চিকন রূপলি নূপুর। শীত পেরিয়ে সে কবে বসন্ত নেমেছে ধরণী জুড়ে, তবে ক্যালিফোর্নিয়ার জগা খিচুড়ির আবহাওয়ায় সেই বসন্ত খুব একটা উপভোগ্য নয়। শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে দু কদম বাইরে দিলে যেন যন্ত্রতন্ত্র শীত পুড়িয়ে এসে জড়িয়ে নিচ্ছে আষ্টে পিষ্টে। দীর্ঘদিন ধরে বইতে থাকা শীতের সেই দাঁত কাঁপানো কনকনে হাওয়াকে হটিয়ে আজ সকাল সকাল বাসন্তী হিমেল হাওয়া বইছে পুরো ক্যালিফোর্নিয়া টু সান ফ্রান্সিসকো জুড়ে। নাক চেনে বুক ভরে বাতাস নিলে মনে হয় এটা শহুরে জনবহুল স্টেট থেকে আসা কোনো দূষিত বাতাস নয়, বরং প্রশান্ত মহাসাগর ছাপিয়ে আসা বিশুদ্ধ দক্ষিণা বাতাস। বাতাসের তালে তাল মিলিয়ে ভেসে আসছে চেরি ব্লসমের দারুণ মিষ্টি সুবাস। হাইওয়ে বা জনবহুল কোনো ফুটপাত কিংবা নামি দামি কর্পোরেট অফিস, চেরি ব্লসমের কারণে আজকাল সব জায়গাতে কেমন ফুলের বাগান মনে হয়। বছর 3 আগে কেনা কৃত্তিকের ডুপ্লেক্স বাড়িটার ফ্রন্ট ইয়ার্ডেও দুটো চেরি ব্লসম গাছ রয়েছে। কালো ফ্রেঞ্চ গেটটার দুই ধারে পাহারাদারের মতোই সর্বক্ষণ পাহারাদার দাঁড়িয়ে থাকা তারা। বসন্ত হওয়ার দরুন চেরি ব্লসমের ভারে কেমন নুয়ে পড়েছে গাছ দুটো। ওর এক ঝলক গেটের দুপাশে ব্লসম সজ্জিত গাছের দিকে তাকাচ্ছে, তো পলক ফেলে আবার কৃত্তিকের দিকে, যে এই মুহূর্তে কপাল কুঁচকে রেখে শক্ত মুখে ওর দিকে তাকিয়েছে। ফরমাল ড্রেস আপ, হাতে ম্যাকবুক, চোখে মুখে কঠিন বিরক্তির গত 5 মিনিট যাবৎ এভাবে চলমান মূর্তি হয়ে হলরুমে দাঁড়িয়েছে কৃত্তিক, আর ওরও চোখ ছোট ছোট করে তাকিয়েছে কৃত্তিকের মুখের পানে, যেন কৃত্তিক জাদুঘরে সংরক্ষিত কোনো বিশেষ বস্তু। সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলেই নয়। তবে কৃত্তিকের মতো রকচটা মানুষের কাছে ব্যাপারটা বেশ বিরক্তিকর। কথা নেই বার্তা নেই, পথ আটকে দাঁড়িয়ে আছে স্ট্রেঞ্জ। একটানা একই জায়গায় বিনা বাক্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণে সে বিরক্তি কয়েকগুণে বেড়ে গিয়ে পৌঁছালো সপ্তম আসমানে। কৃত্তিক নিজের তীক্ষ্ণ চোয়ালে আরও খানিকটা তীক্ষ্ণতা ধারণ করে বলল, সে কখন থেকে পথ আটকে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস, কী সমস্যা? চোখে কয়েকবার পলক ফেলে হঠাৎ করে একটা শুকনো ঢোক গেলে ওরও শুধায়, ভাবছে আপনি কি আসলেই কালকে সেই মানুষটা যেভাবে বল না? শ্যাট আপ। কৃতিকের ধমকে ওর কথায় মাঝপথে আটকে গেল। আমি বয়সে তোর থেকে কত বড় তা খেয়াল না রেখেই যা মুখে আসে তাই বলে দিচ্ছিস। স্টুপিড একটা। ধমকে ওর মুখ কাচুমাচু করে বলল, আপনি বড় সে তো আমিও জানি, আর তাই তো আরও বেশি আশ্চর্য হচ্ছি। কালকের আপনাকে তো আমি চিনতেই পারছিলাম না, জানেন? কেমন কেমন যেন লাগছিল আপনাকে। আর ওই চোখগুলো। ওরও হাত উঁচিয়ে কৃতিকের চোখে ইশারা করতে কৃতিক ওর হাতটা খপ করে ধরে ফেলে। তারপর গমগমে আওয়াজে বলে, জ্বরটা এখনও আছে তাই ভুলভাল বকছিস, আজ আর ভার্সিটিতে যেতে হবে না। ওর নিজ ভ্রুকুঞ্চিত করে ফেললে সঙ্গে সঙ্গে। মুখে বিরক্তির ছাপ টেনে কৃতিকের আদেশের ঘোর বিরোধিতা করে বলল, ভার্সিটি যাবো না মানে? দেখছেন সকাল সকাল রেডি বেরিয়েছি, তাও বলছেন ভার্সিটিতে যাবো না? তোর শরীরটা ভালো নেই তাই বলছি, নয়তো তুই কোথায় যাবি না যাবি সেসবে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। ওর নিজের গাল গলায় হাত ছুঁয়ে বলল, এতটুকু জ্বরে কিছু হবে না, শুনুন তো আমি ভার্সিটি যাব। আজ নিখিল ভাইয়ের সাথে ট্যুরের ব্যাপারে দরকারি কথা বলার। তপ্ত গেলে খড়খড়ে হাতের শক্ত চাপ অনুভব করতে ওর কথা মাঝপথে আটকে গেল। কৃতিকের হঠাৎ আক্রমণে স্বস্থান দেখে কয়েক কদম পিছিয়ে ওর পিঠ গিয়ে ঠেকলো কাঁচ লাগানোর প্রশস্ত দেওয়ালে। কৃতিক এমনভাবে চোয়াল চেপে ধরেছে যেন মনে হচ্ছে এখনই গাল ফেটে রক্ত বেরিয়ে আসবে।
ঋতিক নিজ হাতের বাঁধন ঢিলে না করে রুষ্ট কণ্ঠে বলল, আমি বলেছি না তার মানে নাই। কথার উপর পাল্টা যুক্তি আমার একদম পছন্দ নয় অরু। একদিন একটু নরম বিহেভিয়ার দেখেছিস বলে এই না যে আমি প্রতিদিন সেটা কন্টিনিউ করব। এখন যেটা দেখছিস এটাই আমি, রুড, উগ্র, বেপরোয়া। আর এই রুড মানুষটাকে সারা জীবন সহ্য করতে হবে তোর। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড টাইম ওয়ার্নিং। নেক্সট টাইম আর ওয়ার্নিং দিতে আসবো না, ডিরেক্ট অ্যাকশন নেব। মার্ক মাই ওয়ার্ড। ওর মুখ থেকেও স্পষ্ট সুরে বেরোলো এতক্ষণে। লাগছে আমার। ঋত্বিকের হঠাৎ প্রতিক্রিয়াটা ভেতর থেকে এসেছিল, তাই নিজেও বুঝতে পারেনি ওরুকে ঠিক নিজ হাতে আর কথার দ্বারা ঠিক কতটা ব্যথা দিচ্ছে। তবে খানিকক্ষণ আগে ওরবার লাগছে আমার কথাটাই যথেষ্ট ছিল কৃতিকের গর্জে ওঠা অগ্নিস্ফুলিঙ্গনে শীতল জলে ছাড় দেওয়ার জন্য। কৃতিক নীরবে ওর গালটা ছেড়ে দিতে ওরু নিজের নরম গাল দুটোতে হাত বোলাতে বোলাতে বিরক্ত সুরে অস্ফুষ্টে বলল, সারা জীবন তো দূরে থাক, উপরওয়ালার ইচ্ছায় মা সুস্থ হয়ে গেলে আপনার মতো মানুষের সাথে এক ছাদের তলায় তারপর আর এক মুহূর্তও নয়। ওর বিড়বিড়িয়ে বলা বাক্যটা কৃতিক খুব ভালোভাবেই শুনল। আর অতঃপর নিজ পকেটে দুহাত গুজে রেখে শটান দাঁড়িয়ে ঘাটা একটু কাত করে জবাব দিল, বিলিভ মেরু, তুই শুধু আমার সাথে এক ছাদ নয়, আরও অনেক কিছু শেয়ার করবি, তাও নিজ ইচ্ছাতে। আই শয়ার। ওরা এবার আর মুখে কোনো কথাই উচ্চারণ করলো না, বরং মনে মনে বলল, এই জীবনে অন্তত তা হবে না, মা সুস্থ হয়ে গেলেই দেশে ফিরে যাব আমরা। তারপর আপনি আর আপনার বোরিং জীবন দুটোর হাত থেকে রেহাই পাবো আমি আর আপা। ওরও এখানে দাঁড়িয়ে আছে দেখে কৃতিক বলল, এবার পথ ছাড়, নয়তো কাঁধে তুলে গেটের বাইরে ফেলে রেখে আসবো। ওরও তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। ওরও সরতেই কৃতিক গটগট পায়ে দরজা খুলে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছনে তাকিয়ে ওর উদ্দেশ্যে বলে, টেক সাম রেস্ট, ইউ আর উইক। ভার্সিটি যেতে দেয়নি দেখে ওর মেজে এমনিতেই শব্দ মাঝখানে চড়েছিল। কৃতিকের দরদি কথায় তাতে যেন আগুনে ঘি ঢালার উপক্রম হলো। দিয়ে উঠে বলল, মোটে আমি উইক না, বুঝেছেন? মেয়ে মানুষ বলে এত সস্তা ভাববেন না। লাগতে আসলে আপনাকে দু হাতে তুলে গেটের বাইরে ফেলার ক্ষমতা আমি রাখি। কৃতিক পেছনে তাকিয়ে চোখের ওপর সানগ্লাস বসাতে বসাতে বিড়বিড়িয়ে বলল, সময় হলে সে ক্ষমতা নিশ্চয়ই দেখবো যান। কথাটা বলার সময় কৃতিকের ঠোঁটের কোণে দৃশ্যমান ছিল সেই মনোমুগ্ধকর বাঁকা হাসি।